বেশ কয়েকটি রাজ্যে 26-এ রয়েছে বিধানসভা নির্বাচন। আর ইতিমধ্যেই প্রত্যেকটি রাজ্যে কিন্তু রাজনীতি জমে উঠেছে। বিশেষ করে বিহার, পশ্চিমবঙ্গ, অসম সহ যে সমস্ত রাজ্যে 26-এ নির্বাচন রয়েছে সেখানে কিন্তু রাজনীতি জমেছে। তবে মঙ্গলবার কিন্তু এবার রাহুলের যে যাত্রা, সেই যাত্রার শেষ দিন, আর সেখানে এনডিএর বেশ কয়েকজন নেতৃত্বরা উপস্থিত থাকছেন। মঙ্গলবার রাহুলের যাত্রায় এবার সামিল হবেন তৃণমূলের ইউসুফ পাঠান। রাহুলের যাত্রায় রাজনীতিতে এবার পোড় খাওয়া সাংসদদের কেন পাঠালেন না মমতা, তা থাকছে একটা প্রশ্ন। অন্যদিকে বাংলায় রাহুলকে আটকাতেই কি এবার গুরুত্বহীনদের বিহার পাঠালেন অভিষেক? প্রশ্ন কিন্তু একাধিক। তবে সে বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে রাজনৈতিক বিশ্লেষক জয়দেব ঘর। প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। নমস্কার আপনাদের সকলকে এবং আপনাদের সকল দর্শককে। বিহারে যে আছে একটি বিশাল আয়োজন করা হয়েছে রাহুল গান্ধীর সেই যাত্রা, যেখানে এনডিএর একেবারে সমস্ত প্রায় প্রথম সারি নেতৃত্বরা উপস্থিত থাকছেন। কিন্তু এনডিএর আরো এক সক্রিয় দল হচ্ছে তৃণমূল কংগ্রেস। দুঃখিত, ইন্ডিয়া জোটের একটা শক্তিশালী দল হচ্ছে বা শরিক হচ্ছে তৃণমূল কংগ্রেস। আর সেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইউসুফ পাঠানকে পাঠানো হয়েছে। কিন্তু যে ইউসুফ পাঠানকে পাঠানো হয়েছে তিনি বরাবরই রাজনীতির সাথে যুক্ত নন, বা তিনি বরাবরই রাজনীতি থেকে একটু মাঠে থাকতেই পছন্দ করেন, খেলার মাঠে থাকতেই পছন্দ করেন। কিন্তু সেই জায়গায় রাহুল গান্ধীর এত বড় একটা গুরুত্বপূর্ণ যাত্রায় কেন তৃণমূল কংগ্রেস ইউসুফ পাঠানকেই পাঠালো? এর পেছনে কি কারণ থাকতে পারে? দেখুন, প্রথমত আপনাকে জানতে হবে যে তৃণমূল কংগ্রেসে ইউসুফ পাঠানের গুরুত্ব। ইউসুফ পাঠান হচ্ছে সেই ব্যক্তি যে অধীর রঞ্জন চৌধুরী অর্থাৎ কংগ্রেসের দুর্গ বহরমপুরে কংগ্রেসকে পরাস্ত করেছে এবং কংগ্রেসকে পরাস্ত করে বাংলা থেকে যাওয়া একমাত্র সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, যে ওই সময় তৎকালীন সময় ছিল বিরোধী দলনেতার লোকসভা, অর্থাৎ বিরোধী দলনেতার মতন হেভিওয়েট অধীর রঞ্জন চৌধুরী, কংগ্রেসের একমাত্র সাংসদ অধীর রঞ্জন চৌধুরী এবং বহরমপুরের কংগ্রেসের দুর্গ, সেখান থেকে জিতে আসা প্রার্থী ইউসুফ পাঠান। ইউসুফ পাঠান কিন্তু খেলার মাঠেও যতটা সক্রিয় ঠিক ততটাই সক্রিয় কিন্তু ভোটের রাজনীতির মাঠে বা ময়দানে। অতএব অধীর রঞ্জন চৌধুরীকে হারানো ইউসুফ পাঠানকে পাঠিয়ে দুটি বার্তা, অর্থাৎ এক ঢিলে দুটি পাখি মারার পরিকল্পনা করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমত কংগ্রেসকে বার্তা দিল যে আমরা ইন্ডিয়া জোটে সারা ভারতবর্ষে যেমন তোমার সঙ্গে আছি, তোমার পাশে আছি, সেই রকম কিন্তু বাংলাতে তোমরা আমার কাছে হেরেছো, বহরমপুরে হেরেছো, যার কাছে অধীর রঞ্জন চৌধুরী যার কাছে হেরেছে তাকেই আমি পাঠালাম। অর্থাৎ কংগ্রেসকে হারিয়ে যে সংসদ হয়েছে তাকে পাঠিয়ে দুটো বার্তা দিল যে কংগ্রেস যেন কোনোভাবেই পশ্চিমবঙ্গে 2026-এর নির্বাচনে কোনোভাবে তৃণমূল কংগ্রেসকে অ্যাটাক না করে, এবং যদি অ্যাটাক করে তার পরিণাম কিন্তু অত্যন্ত দুঃখজনক এবং অত্যন্ত শোচনীয়। জয়দেববাবু, আপনার বিশ্লেষণ অনুযায়ী যে ইউসুফ পাঠানের গুরুত্ব রয়েছে, অধীর রঞ্জন চৌধুরীকে তিনি হারিয়েছেন, তার জন্যই এই গুরুত্ব বুঝে তাকে পাঠানো হয়েছে। কিন্তু দীর্ঘ 1 থেকে 1.5 বছর যাবত ইউসুফ পাঠানকে কোনো ধরনের রাজনৈতিক কোনো সমাবেশ বা কোনো অনুষ্ঠানে সক্রিয়ভাবে দেখা যায়নি। যে জায়গায় পশ্চিমবঙ্গে দেখা যায়নি, সেই জায়গায় রাহুল গান্ধীর এত বড় একটা অনুষ্ঠান যেখানে তাবড় তাবড় নেতৃত্বরা উপস্থিত থাকবেন, সে জায়গায় ইউসুফ পাঠান, যে জায়গায় তৃণমূলের কোনো কর্মসূচিতে দেখা যায় না। আপনার প্রশ্ন যথাযথ, কিন্তু প্রশ্ন হচ্ছে ভোটের প্রচারে শেষ দিনে তারকা খচিত এবং তারকার আলোয় আলোকিত মঞ্চই কিন্তু সব রাজনৈতিক দল চায়। তৃণমূল কংগ্রেসের আর কোন সাংসদের কিন্তু সারা ভারতবর্ষের সেই গ্রহণযোগ্যতা নেই বা সেই রকম চেনা মুখ নয়। ইউসুফ পাঠান ভারতের হয়ে যখন বারবার মাঠ কাঁপিয়েছে, খেলেছে, তাকে কিন্তু বিহারের প্রত্যেকটা মানুষ এবং প্রত্যেকটা ভোটার চেনে। কিন্তু আজকে কল্যাণ ব্যানার্জিকে বা মহুয়া মৈত্রকে বা ডেরেক ওব্রায়েনকে বিহারের মানুষ চেনে না। অতএব মঞ্চে যখন আমরা ইউসুফ পাঠানকে দেখবো তখন বিহারের সমস্ত মানুষ এই একটা খেলোয়াড়ের যে তার যে স্টারডম, সেই তারকা খচিত স্টারডমটাকে দেখার জন্য কিন্তু ভিড় উপচে পড়বে। এবং তারকা খচিত এবং তার সঙ্গে ক্রিকেটার এবং ইন্ডিয়া টিমের ক্রিকেটার এবং সঙ্গে সংখ্যালঘু, অর্থাৎ
বিহারে কিন্তু সংখ্যালঘু ভোট ব্যাংক রয়েছে। সেই সংখ্যালঘু ভোট ব্যাংক যদি টার্গেট হয়, তার সঙ্গে যদি একটা স্টারডম থাকে এবং তার সঙ্গে যদি ভারতীয় ক্রিকেটের একজন তারকা যায়, তাহলে সেই মঞ্চে কিন্তু অন্যান্য সব সাংসদদের থেকে সব থেকে বেশি গ্রহণযোগ্য এবং আকর্ষণীয় হয়ে উঠবে ইউসুফ পাঠান এবং আপনি বলছেন যে তারকা তাই এবার জনপ্রিয়তা টানতে সক্ষম হবে, তার জন্য ইউসুফ পাঠানকে পাঠানো হয়েছে। এটা হচ্ছে একটা বিষয় আমি বলছি, আমার প্রশ্নটা হচ্ছে যে যখন অপারেশন সিঁদুর হয়, অপারেশন সিঁদুরের পর গোটা বিশ্বে অপারেশন সিঁদুরের সাফল্য তুলে ধরার জন্য কেন্দ্রের পক্ষ থেকে কিন্তু একটি কমিটি গোটা বিশ্ব তারা ঘুরেছিল এবং অপারেশন সিঁদুর সম্পর্কে প্রত্যেককে অবহিত করেছিল। সেই জায়গায় কেন্দ্র ঠিক করেছিল পশ্চিমবঙ্গ থেকে যে ইউসুফ পাঠানকে যেন পাঠানো হয়, কিন্তু তৃণমূল সেই জায়গায় আপত্তি করে এবং তৃণমূলের যারা সুপ্রিমোরা রয়েছেন তারা ঠিক করেন না সেই জায়গায় ইউসুফ পাঠান নয়, সেই জায়গায় যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার অপারেশন সিঁদুরের মধ্যে যদি ইউসুফ পাঠান কেন্দ্রের পছন্দ থাকার পরেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাখা হয়, এবার সে জায়গায় বিহারে তারকামুখ কিভাবে হচ্ছে ইউসুফ পাঠান তৃণমূলের দৃষ্টিকোণ থেকে, কি বলবেন? সারা বিশ্বের রাজনীতিতে যখন ভারতবর্ষের প্রতিনিধি দল হিসেবে অপারেশন সিঁদুরের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় যান, তখন তৃণমূল কংগ্রেসের থেকেও তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো বা সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু আরো বেশি গুরুত্ব পান দিল্লির রাজনীতিতে এবং বিশ্বের রাজনীতিতে, এবং ওই ক্যালিবারটাকে কিন্তু বাংলার মাটিতেও কাজে লাগাতে পারবে। যে মোদি যে বারবার ইডি সিবিআই দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পিটিয়ে বিরক্ত করেছে এবং বারবার কুচক্রান্ত করে পরিকল্পনা করে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেভাবে মেলাইন করার চেষ্টা করেছে ইডি সিবিআই, সেই ইডি সিবিআই যে সরকারের অধীনে, অর্থাৎ কেন্দ্রীয় সরকার, অর্থাৎ বিজেপির সরকার, অর্থাৎ মোদী এবং অমিত শাহের সরকার, সেই সরকারই আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু সেই সরকারেরই রাষ্ট্রদূত হিসেবে বিভিন্ন দেশে পাঠাচ্ছেন। অতএব যাকে মেলাইন করছেন ইডি সিবিআই দিয়ে এবং যাকে দুর্নীতি পরায়ণ বলছেন, আবার তাকেই তিনি বিশ্বের দরবারে অপারেশন সিঁদুরে মোদির সাফল্য গাথা গাওয়ার জন্য রিপ্রেজেন্ট করছে। অর্থাৎ এখান থেকে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবার ইডি সিবিআই দিয়ে ডাকানো হয়, হ্যাকেল করানো হয়, তখন সরাসরি প্রশ্ন উঠবে তাহলে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি করে মোদি সিলেকশন কমিটিতে রেখে এবং তাকে বিশ্বের দরবারে অপারেশন সিঁদুর হয়ে ভারতের রাষ্ট্রদূত হিসেবে পাঠিয়েছিল। অতএব তখন কিন্তু নরেন্দ্র দামোদর দাস মোদী এবং অমিত শাহ ব্যাকফুটে চলে আসবে এবং সেক্ষেত্রে কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও কিন্তু আর কিছু বলতে পারবে না, কারণ এই যুক্তিটাই সামনে আসবে যে মানুষটা অপারেশন সিঁদুরের সাফল্যকে সাফল্যমণ্ডিত করার জন্য বিশ্বের দরবারে বিভিন্ন দেশে ভারতের রিপ্রেজেন্টেশন করেছে, সেই মানুষটা যদি দুর্নীতি পরায়ণ হয়, তাকে যদি ইডি সিবিআই দিয়ে হ্যাকেল করা হয়, তাহলে সেই দুর্নীতি পরায়ণ মানুষটাকে মোদী সিলেক্ট করে এবং অমিত শাহ সিলেক্ট করে পাঠিয়েছিল এবং সেক্ষেত্রে কিন্তু মোদী অমিত শাহ। একেবারে অসংখ্য ধন্যবাদ আপনার বিশ্লেষণ তুলে ধরার জন্য, অসংখ্য ধন্যবাদ। অর্থাৎ একদিকে যখন এই বিষয়গুলি নিয়ে প্রশ্ন উঠছে তখন কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের বিভিন্ন মতামত, কিন্তু সেই জায়গায় প্রশ্ন থাকছেই যে রাহুলের যাত্রায় রাজনীতিতে পোর খাওয়া সাংসদদের কেন পাঠালেন না মমতা? প্রত্যেক সময় যে কোনো গুরুত্বপূর্ণ যদি কোনো সভা হয় ইন্ডিয়া জোটের, সেই জায়গায় হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়তো সেখানে দেখা যায় খোদ মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হন, কিন্তু এবার কংগ্রেসেরই গুরুত্বপূর্ণ সভা, সেখানে কেন ইউসুফ পাঠানকে পাঠানো হলো? তবে কি এক প্রকার বার্তা দিয়ে তিনি দিলেন যে এবার কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচনে কংগ্রেস যেন কোনোভাবে প্রবেশ করতে না পারে পশ্চিমবঙ্গে? আগা থেকে বিষয় উঠে আসছে, তবে এবার দেখার বিষয় এই পুরো ঘটনায় কংগ্রেসের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসে কিনা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।